23 থেকে 30 আমরা যারা এই বয়সের আছি তাদের জন্য টাকা জমানো খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। যেহেতু ক্যারিয়ারের শুরুর দিকে থাকি আমরা, তাই স্যালারি খুব একটা বেশি হয় না। বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষেরই বেতন 30-এর আগে 50,000 টাকা হয়। তাই এত কম স্যালারি নিয়ে পুরো মাস চলা বেশ চ্যালেঞ্জিং। আর তাই দেখা যায় যে মাস শেষ হওয়ার আগেই স্যালারি শেষ হয়ে যায়। তবে আমি আজকে 4টে স্মার্ট টিপস বলবো, যেটা আমি গত 3 বছর ধরে ফলো করছি এবং আলহামদুলিল্লাহ কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম হয় নাই। অ্যান্ড খুব বেশি টাকা আর্ন না করলেও আমার কাছে একটা বেশ ভালো অ্যামাউন্টের টাকা সেভ হয়েছে। নাম্বার 1 হচ্ছে আপনার এক্সপেন্স এবং আর্নিংয়ের ট্র্যাকিং রাখা। আপনি প্রতিদিন কত টাকা খরচ করছেন সেটা রাতে ঘুমানোর আগে অবশ্যই লিখে রাখেন। এইটা আপনাকে সাইকোলজিক্যালি খুব হেল্প করবে। কারণ আপনি যখন দিন শেষে একটা খরচ লিখবেন, যখন একটু বেশি লিখবেন, আপনার মাথায় একটা হিট করবে যে আজকে আপনি বেশি খরচ করছেন। আবার যেদিন কম লিখবেন, দেখবেন একটা ডোপামিন পাচ্ছেন যে না, আপনি আজকে খরচ কম করছেন। এবং এই লিখে রাখাটা অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে মান্থলি এক্সপেন্স প্ল্যানিংয়ের ক্ষেত্রে। আপনি যদি না লিখে রাখেন তাহলে হয়তো হিসেব করবেন যে আচ্ছা এই সপ্তাহে হয়তো বা 500 খরচ হয়েছে। না, যদি 10 টাকা কোথাও খরচ করেন সেটা অবশ্যই লিখে রাখবেন। আপনার যত আর্নিং হয় সেটা একটা পাশে রাখবেন এবং যা খরচ হয় সেটা একটা কলামে লিখবেন। আমি এই জন্য গুগল স্প্রেডশিট ইউজ করি। এবং অবশ্যই আপনার গোল থাকবে মান্থ এন্ডে যেন আপনার কাছে যা থাকে যোগ বিয়োগ করে সেটা যেন অবশ্যই পজিটিভ হয়। অ্যাটলিস্ট পজিটিভ 20 টাকা, অর্থাৎ আপনার আর্নিং যদি হয় 20,000, খরচ যেন হয় 19,980 বা তার কম। সেটা যেন নেগেটিভ না হয়ে যায় যে আপনি 20,000-এর বেশি খরচ করে ফেলছেন। অবশ্যই নিজেকে এই চ্যালেঞ্জটা দিয়ে রাখবেন। নাম্বার 2 হচ্ছে ফাইন্যান্সিয়াল ফাস্টিং। এইটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এইটা আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করবে শো অফ কালচার থেকে দূরে থাকার জন্য, প্লাস ইম্পালস পারচেজ যে বিষয়টা আছে বর্তমান সময়ে, এগুলো থেকে দূরে থাকার জন্য। ফাইন্যান্সিয়াল ফাস্টিং বলতে আমি বোঝাচ্ছি আপনি সপ্তাহে 1 দিন অথবা মাসে অন্তত 2টা দিন নিজেকে চ্যালেঞ্জ দেবেন একটা টাকাও খরচ না করার জন্য। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত আপনি কোনো টাকা খরচ করবেন না। এবং আপনি যখন রাতে এই জিনিসটা লিখবেন আপনার শিটে যে আজকে আপনি 0 টাকা স্পেন্ড করছেন, আপনি ডোপামিন পাবেন এবং এটা তাকে সাইকোলজিক্যালি স্ট্রং করবে যেন বাজে খরচ না করেন। আমি পার্সোনালি প্রত্যেক মাসে নিজেকে 3 থেকে 5 দিনের একটা চ্যালেঞ্জ দিই। আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করি, সো এটা আমার জন্য অপেক্ষাকৃত ইজি। যারা অফিসে যান তাদের জন্য হয়তো একটু চ্যালেঞ্জিং, বাট অন্তত মাসে একটা দিন চ্যালেঞ্জ নেন যে আপনি একটা টাকাও খরচ করবেন না। দেখবেন এটা আপনাকে কতটা কনফিডেন্স দেয়। নাম্বার 3 হচ্ছে নেভার টেক লোনস। আমি আমার পার্সোনালি বেশ কয়েকজনকে চিনি আমার রিলেটিভসদের মধ্যে যারা এই লোনের কারণে ধ্বংস হয়ে গেছে। সেটা হোক ব্যাংক লোন, এনজিও কিংবা কোনো সুদের কারবারিতে। আপনি বাইক কিনতে চান, গাড়ি কিনতে চান কিংবা বাড়ি করতে চান, লোনটা থেকে দূরে থাকেন। এইটাতে আপনি 2টা বেনিফিট পাবেন। একে হচ্ছে আপনি যখন লোন নিচ্ছেন, আপনি যদি ঠিকমতো হিসাব করেন, আপনি বেশ মোটা একটা টাকা আরেকজনকে লাভ দিচ্ছেন। আপনি যদি 20,000 টাকাও লোন নেন, আপনি হয়তো বা সেটাকে 25,000 বা 26,000 টাকা হিসেবে পে করছেন। এই 5-6 হাজার টাকা কিন্তু আপনি এক্সট্রা দিচ্ছেন। সেকেন্ড যে বিষয়টা, যেটা আপনাকে অ্যাকচুয়ালি একটা স্ট্রেসের মধ্যে ফেলবে। আমি যখন ডিসাইড করি যে আমি যে অফিস জব করতাম সেটা ছেড়ে দিয়ে ওয়ার্ক ফ্রম হোম করব, ওই ক্ষেত্রে একটা রিস্ক ছিল আমার জন্য। বাট আমি ওই রিস্কটা নিতে পারছি কারণ আমার কিছু সেভিংস ছিল। তার চেয়ে ইম্পর্টেন্ট যে আমার কোনো ডেট নাই, এই কারণে আমি রিস্কটা নিতে পারছি না। সো ট্রাই করবেন কোনো প্রকার লোনে না যেতে। ক্রেডিট কার্ড লোন তো অবশ্যই না, যদিও মনে হয় ক্রেডিট কার্ড বা ব্যাংক লোনগুলো অনেক হেল্পফুল, এগুলো অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ট্র্যাপ। তাই এসব লোন থেকে দূরে থাকেন। একটু পার্সোনালি একটা বিষয় বলি, আমার কাছে মনে হয় যখন আপনি এসব সুদে জড়ায় যাবেন, আপনার টাকা পয়সা খেতে আল্লাহর রহমত কমে যাবে। নাম্বার 4 হচ্ছে কোনো কিছু কেনার আগে এটা চিন্তা করা যে আমি কি এটা 2টা কিনতে পারবো কিনা। যদি 2টা কিনতে পারি তাহলেই আমি একটা কিনবো। একটু ডিটেলসে বলি, ধরেন আমার একটা ফ্রিজ কেনা দরকার। এখন আমার কাছে 30,000 টাকা আছে, হয়তো একটা ফ্রিজ কেনা যাবে। তাহলে কি আমি ফ্রিজটা কিনবো? উত্তর হচ্ছে না, কারণ আমার কাছে জাস্ট একটা ফ্রিজ কেনার টাকা আছে। কারণ আমি যদি এই টাকাটা খরচ করে ফেলি এবং আমার কোনো ফ্যামিলি ইমার্জেন্সি হয়, তখন কিন্তু আমাকে আবার সেই লোনে চলে যেতে হবে, যেটা আমাদের একটা কন্ডিশন হচ্ছে আমরা লোন নিব না। সো ওইটা থেকে দূরে থাকা। সো আমি ফ্রিজ তখনই কিনবো যখন আমার 2টা ফ্রিজ কেনার টাকা আছে। এইটা একটু কঠিন মনে হবে ইনিশিয়ালি, বাট যখন আপনি আগে 3টা রুলস ফলো করবেন, নিজের এক্সপেন্স লিখে রাখবেন,
নিজেকে মোটিভেট করবেন খরচ কম করার জন্য এবং লোন না নেওয়ার জন্য, দেখবেন যে এটা খুব বেশি ডিফিকাল্ট না। সো এই 4টা টিপস আমি নিজে ফলো করি, গত 3 বছর ধরেই ফলো করে আসছি এবং আলহামদুলিল্লাহ সত্যিই খুব কাজে দিচ্ছে জিনিসটা। সো আমি এটাই আপনাদের শেয়ার করলাম। আমি যদিও কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট না, বাট এগুলো আমি অন্যদের থেকে শিখেছি অবশ্যই এবং নিজে ইমপ্লিমেন্ট করে দেখেছি যে এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো আপনারা আশা করি ফলো করবেন এবং হেল্পফুল হবেন। যদি মনে হয় এগুলো কাজে দিবে তাহলে অন্যদের সাথে শেয়ার করে দিবেন। অ্যান্ড ফর মোর ভিডিওস লাইক দিস, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।